সেটা হলো যে সার্ভেটা 42টা কমিউনিটিকে করতে 6 মাস সময় লেগেছিল, সেখানে 140টা কমিউনিটির সার্ভে কি করে 1.5 মাসে সম্ভব? কোনো একটা কমিউনিটিকে আপনি মনে করতে পারেন না যে আমি এদেরকে ঢুকিয়ে দিয়ে ওবিসি দিয়ে দেবো। এটা সার্ভের মাধ্যমে উঠে আসবে যে কারা ওবিসি। ভাইপো শুধু লন্ডন, আমেরিকা, দুবাই ঘুরে বেড়াবে, রাজ্যের মানুষ কোথায় যাবে? রাস্তায় ঘোরাফেরা করবে। হ্যাঁ, টালির চালের বাড়িটা কোথায় গেল? ওটা অট্টালিকা হয়ে গেল নাকি? প্রশ্ন করা উচিত আপনাদের। মমতা বন্দ্যোপাধ্যায় তো আইনের ঊর্ধ্বে নয়। ভারতবর্ষ তো এরকম দেশ হয়ে যায়নি যেখানে আইন নেই, আদালত নেই, কিছু নেই, শুধু বোম পড়ছে, এরকম জায়গা তো হয়নি ভারতবর্ষ। উনি কি সেরকম করতে চাইছেন বলে আমার মনে হচ্ছে। এটা তৃণমূলের কালচার যে ওরা মামলা হেরে গেলেই, অর্ডার বিপক্ষে গেলেই ওদের জ্বালা শুরু হয়। এই যে কি ভয়ঙ্কর পরিণতির দিকে যাবে। দেখুন, বেসিক্যালি এটা রাজ্য সরকার গায়ের জোরে করছে। আমি রাজ্য সরকার বললে শব্দটা আরো বেটার যদি বলি, তাহলে বলবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গায়ের জোরে করছে। যেটা আইনে হয় না, তিনি এটা গাজোয়ারি করে করার চেষ্টা করেন। যেরকম এসএসসির মতন পরিণতি দেখেছেন, এইটা যদি উনি গায়ের জোরে করতে থাকেন, তাহলে যেটা হবে, আরো বাংলার আগামী প্রজন্ম, হিন্দু বলুন, খ্রিস্টান বলুন, মুসলিম বলুন, জৈন বলুন, শিখ বলুন, যেই হোক, আগামী প্রজন্মের কথা বলছি, তারা কিন্তু ঘোর বিপদে পড়ে যাবে। কারণ যেরকম বেআইনিভাবে ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল আর যেভাবে ওবিসি সার্ভে হয়েছিল, এটা সম্পূর্ণ বেআইনি। এইভাবে সুপ্রিম কোর্টের ইন্দিরা সাহানির যে জাজমেন্ট আছে, এইভাবে সেটা সম্ভব না। 2010 সাল থেকে 24 সাল পর্যন্ত যত নোটিফিকেশন হয়েছিল সেগুলো সব সেটাসাইড করে দিয়েছিল। 2010 সাল থেকে 11 সাল পর্যন্ত 10 সালে কিছু ওবিসি সংরক্ষণের জন্য তৎকালীন সরকার করেছিলেন, কিন্তু সেটা তখন ইন্ট্রিম রিপোর্ট আকারে ছিল, পুরো প্রসেসটা তখন কমপ্লিট হয়নি। এনারা যখন সরকারে আসেন তখন পুরোটা বেআইনি ভাবে কমিশনকে বাইপাস করে এই সার্ভেগুলো করে আলটিমেটলি নোটিফিকেশন করে দেন। পরবর্তীকালে বিধানসভায় অ্যাক্ট নিয়ে আসেন। 2024 সালে সেই অ্যাক্টের রেলিভেন্ট পোর্শনস আর নোটিফিকেশন গুলো সব সেটাসাইড করে দেয় হাইকোর্ট। যার ফলে যেটা দাঁড়ায় সেটা হলো যে তারপরে রাজ্য সরকার যায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টের রায়ের ওপর কোনো স্টে নিতে পারে রাজ্য সরকার। তারপরে রাজ্য সরকারের বিরুদ্ধে কন্টেম হয়। কন্টেমে তারা বলে আমরা হাইকোর্টের রায় মেনে নিচ্ছি। সাবসিকুয়েন্টলি রাজ্য সরকার সুপ্রিম কোর্টে জানায় যে আমরা নতুন করে সার্ভে করব। স্বভাবতই যেটা প্রশ্ন, সেটা হলো যে সার্ভেটা 42টা কমিউনিটিকে করতে 6 মাস সময় লেগেছিল, সেখানে 140টা কমিউনিটির সার্ভে কি করে 1.5 মাসে সম্ভব? লোকে ওবিসিটা বোঝে না, বা মানুষ ওবিসি ব্যাপারটা কি সেটা বুঝতে পারছেন না। বিষয়টা যেটা খুব ক্লিয়ারলি বুঝতে হবে সেটা হলো যে সার্ভে যখন হবে, খুব সিম্পল ব্যাপার, গোটা পপুলেশনটাকে সার্ভে করতে হবে। গোটা পপুলেশনটাকে সার্ভে করে সেখান থেকে একটা ক্রাইটেরিয়া বা কিছু একটা বেরোবে, সেখানের সাথে যেই সব কমিউনিটিরা অ্যাপ্লাই করবে তাদেরকে মিলিয়ে দেখতে হবে তারা ওবিসি কি ওবিসি না। মোদ্দা কনসেপ্ট হচ্ছিল টোটাল পপুলেশনটাকে রিচ করে সেখান থেকে কারা ওবিসি বের করে আনা। আর এখানে যেটা হচ্ছে সেটা হলো মানে সরকার নিজের মতন করে একটা এতজনকে ওবিসি বলে দিচ্ছে তাদের মধ্যে সার্ভে করে। এই জায়গাটা কিন্তু অ্যাকচুয়াল বেআইনি কাজ জিনিসটা হচ্ছে। এখন কলকাতা হাইকোর্ট 17ই জুন 2025-এ টোটালি যে নতুন নোটিফিকেশন গুলো হয়েছিল সেগুলোর ওপরে স্টে করেছে। আমরা দেখতে পাচ্ছি হলো যে তারপরে সারা পশ্চিমবাংলাতে অ্যাডমিশন চলছে, সারা পশ্চিমবাংলাতে রিক্রুটমেন্ট চলছে। যারা অ্যাপ্লাই করছে তাদেরকে বিপদে ফেলে দেওয়া হচ্ছে ইচ্ছাকৃতভাবে। আমি এখন থেকে বলে রাখছি, এটা তো উনি করতে পারেন না। হাইকোর্ট বলেছে যে 2010 সালের আগে যারা ওবিসি ছিলেন তাদের নিয়ে অ্যাডমিশন এবং রিক্রুটমেন্ট করতে পারবে। তাহলে যারা ওবিসি স্ট্যাটাস হোল্ড করে আছেন তারা আজকে ওবিসি স্ট্যাটাসে থাকবেন না, তারা জেনারেল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবে। কেন 2010 সালের আগে মানুষ জেনারেল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেনি? বা যে ক্যাটাগরিগুলো ছিল ইকোনমিক্যালি বিকাশ সেকশন বা এটাই হেনাতেন, এখন যেগুলো এসেছে এটা নিয়ে অ্যাপ্লাই করবে। যখন ওবিসি বিতর্কটা নিয়ে কোর্টে পেন্ডিং হয়ে পড়ে আছে, স্টে হয়ে পড়ে আছে, সেইখানে ওই ওবিসি এ আর ওবিসি বি ওদেরকে নিয়েই অ্যাডমিশন করাতে হবে। এদের এই মানুষগুলোকে বিপদে ফেলে দেওয়া না। স্টে অর্ডার হয়ে যাওয়ার পরেও যাদেরকে অ্যাডমিশন করাচ্ছেন ওই সেম রস্টারে, তিনি যে ক্যাটাগরিতেই করুন না কেন, জেনারেল করুন, ওবিসি করুন,
এসসি করুন, এসটি করুন, যে ক্যাটাগরি দিয়ে তিনি অ্যাপ্লাই করুন না কেন, পুরো রস্টারটাই তো আজকের ডেটে দাঁড়িয়ে তার উপর কাজ করা যাবে না। সেইখানে তাদেরকে এইভাবে অ্যাডমিশন, অ্যাপয়েন্টমেন্ট সবই করে যাবে রাজ্য সরকার। আলটিমেটলি এরা বিপদ। কারণ আগের বার যখন ওবিসি মামলা হয়েছিল, কোর্ট কিন্তু আপনারা দেখবেন এসএসসি তে দুর্নীতি হয়েছিল, সাদা খাতা হয়েছিল, 26,000-এর চাকরি গিয়েছিল। ওবিসির ক্ষেত্রে আপনারা দেখবেন কোর্ট কিন্তু কারোর চাকরি খায়নি। কোর্ট বলেছে আজ অব্দি যা হয়ে গেছে হয়ে গেছে। ওবিসির ক্ষেত্রে আবারও বলছি, ওবিসির ক্ষেত্রে কারোর চাকরি যা হয়ে গেছে হয়ে গেছে, ভবিষ্যতে আর হবে না, সঠিকভাবে সার্ভে করতে হবে। মানুষের কাছে এই বার্তাটাও কিন্তু যাওয়া দরকার। ওবিসির ক্ষেত্রে কিন্তু কোর্ট কারোর চাকরি খায়নি। এখন যখন একটা আদালতের রায়ে স্টে হয়ে আছে, গায়ের জোরে মমতা ব্যানার্জি এই নোটিফিকেশন গুলো করছে, এরপরে তো এদের ভবিষ্যৎ নিয়ে টানাটানি পড়ে যাবে, যেটা আমরা কখনোই হতে দিতে পারি না এবং চাই না। যখন এসএসসি মামলা হয়েছিল তখনও আমরা চাইনি। এখন থেকেই আমরা বলছি, এই যে এখন যারা অ্যাডমিশন নিচ্ছেন বা এখন যারা রিক্রুটমেন্ট নিচ্ছেন, এদের ভবিষ্যৎ নিয়ে টানাটানি পড়ে যাবে। 18-19 বছরের ছেলে, কেন আপনি আজকে ওবিসি এ ওবিসি বি রেখে এইভাবে করবেন? কেন আপনি 2010-এর আগে যে রোস্টারটা আছে তাতে আপনি করবেন না? আপনার কি কেন? এটা উত্তর আপনাকে দিতে হবে। কারণ আপনি বাংলায় রিক্রুটমেন্ট যাতে না হয় আপনি সেই প্রচেষ্টা করছেন। ইচ্ছাকৃতভাবে ওবিসি মামলাতে আইনি জট তৈরি করে রেখে দিয়েছেন। কেন? যাতে বাংলায় রিক্রুটমেন্ট না হয়। রিক্রুটমেন্ট হলে মাইনে দিতে হবে, তাহলে আপনার লন্ডন যাওয়া হবে না। অ্যাডমিশন গুলোকে আপনি জোর করে একটা আইনি জটের মধ্যে ফেলে রাখছেন। কেন ফেলে রাখছেন? কেন 2010-এর আগের রোস্টারে করে দিলে তো কোর্ট আপনাকে লিখে দিয়েছে 17 নম্বর প্যারাগ্রাফ, এই 17 জুনের যে অর্ডারটা আছে, তাহলে কোনো আইনি জট থাকে না। কেন করাতে চাইছেন? কেন আইনি জট করে রাখতে চাইছেন? কারণ প্রাইভেট কলেজে মানুষ যাবে, তৃণমূলের রোজগার বেশি হবে। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আজকে কন্টেম্প পিটিশনও ফাইল করেছি। কারণ এটা তো চলতে দেওয়া যেতে পারে না। যেখানে আদালত স্টে দিয়ে দিয়েছে, আজকে আপনি সুপ্রিম কোর্টে গিয়ে যদি আপনি স্টে অর্ডার নিয়ে আসেন বা আপনি যদি অর্ডারটাকে সেটাসাইড করে দেন, দেখুন রাজনীতি যা কিছু থাকলে থাকতে পারে, কিন্তু আদালতে ভারতবর্ষে গণতান্ত্রিক কাঠামো, সংবিধানের যা ব্যবস্থা, তাতে আদালতের রায় মানতে হবে, নইলে বিপদের সম্মুখীন হয়ে পড়বে এই আমাদের বাংলার প্রজন্ম। তাদের নিয়ে কি মুখ্যমন্ত্রী ছেলে খেলা করছেন? লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ বাবা মা, লক্ষ লক্ষ ছাত্রছাত্রী যারা আছে, যারা ভর্তি হচ্ছে ইচ্ছাকৃতভাবে। কেন 2010-এর আগের রোস্টারে পোর্টালটাকে চেঞ্জ করে এখন অ্যাডমিশন করাতে কি ক্ষতি ছিল? তাকে তো অন্যরকম ছাড় দেওয়া, অনেক কিছু দেওয়া যায়। এইটাই করতে হবে। কেন? ওনার ইগোতে লেগেছে, উনি করতে চাইবেন। কেন? একটা আইনি জট তৈরি করে রাখতে হবে ইচ্ছাকৃত। আজকে 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 সিঙ্গেল বেঞ্চে মামলাটা উঠেছিল, সেখানে মিউনিসিপাল সার্ভিস কমিশনকে কোর্ট অর্ডার দেওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছে, দিয়ে আবার সরকারের কাছে গেছে। এখন সরকার কি করবে? সরকারের তো আর যার কাছে যাক, সরকারের যার সাথে কথা বলুক, কথা তো বলবে ওই মুখ্যমন্ত্রী নবান্ন থেকে। তার তলার লেভেলের লোকজন তো কিছু করবে না। বাকিরা কারা? তারা তো সব কর্মচারী, তাদের হাতে কি ক্ষমতা? ইচ্ছাকৃতভাবে এই আইনি জট তৈরি করে একটা বাংলার প্রজন্মকে আপনি ধ্বংস করে দেবেন, এটা কি করে সম্ভব? 2010-এর আগে যে নিয়ম ছিল, 2010-এর আগে যে নিয়ম ছিল, তাতে আপনার অ্যাডমিশন আর রিক্রুটমেন্ট দিতে কি অসুবিধা আছে? তাতে তো হিন্দুরাও পাবে, মুসলিমরাও পাবে, খ্রিস্টানরাও পাবে, শিখরাও পাবে, জৈনরাও পাবে। কি বোঝাতে চান বাংলার মানুষের কাছে? কিন্তু আপনারা যখন এই কথা বলছেন এবং স্বয়ং কলকাতা হাইকোর্টের জাস্টিস কৌশিক চন্দ্র যখন বলছেন যে ডিভিশন বেঞ্চ তার নির্দেশে স্পষ্ট করে বলেছে যে 66টি সম্প্রদায়কে নিয়ে এবং 7% সংরক্ষণ নীতি মেনে কাজ করার কথা, এরপরে তিনি নির্দেশ দেন যে আজই পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করতে হবে। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে 140টি যে সার্ভে করে যে 140টি জাতিকে তারা ইনক্লুড করেছেন, সেখানে তিনি বলছেন 80টি মুসলিম সম্প্রদায় এবং 60টি হচ্ছে অমুসলিম সম্প্রদায় রয়েছে, এবং কাউকেই তাদের রীতিমতো তাদের রিলিজিয়ান বেসিসে কাউকেই চুজ করা হয়নি, তাদের আর্থসামাজিক পরিবেশ দেখে সেখানে জায়গা দেওয়া হয়েছে। কি বলবেন? দেখুন, মুখ্যমন্ত্রী কি বলবেন তাই দিয়ে তো কিছু যায় আসবে না। প্রশ্নটা হিন্দু মুসলিমে নয়, প্রশ্নটার জায়গাটা আগে খুব ভালো করে বুঝতে হবে। এই সার্ভে যেটা তৈরি করেছে এটা সম্পূর্ণ বেআইনি, এইভাবে সার্ভে হয় না। 66টা যে কমিউনিটি রয়েছে 2010 সালের আগে, তাতেও তো 12খানা মুসলিম কমিউনিটি আছে, নেই তা তো নয়। কোন একটা কমিউনিটিকে আপনি মনে করতে পারেন না যে আমি এদেরকে ঢুকিয়ে দিয়ে ওবিসি দিয়ে দেবো। এটা সার্ভের মাধ্যমে উঠে আসবে
যে কারা ওবিসি। একটা গোটা কমিউনিটি বা একটা গোটা ক্লাস থেকে এরকম ভাবে হতে পারে না। রাজ্য সরকারের যারা আইন ডিপার্টমেন্টে আছে তারাও এটা খুব ভালো করে জানে, কিন্তু এই মুখ্যমন্ত্রী তো মানবে না। ওনাকে তো ওনার মতন করতে হবে। উনি বাংলার প্রজন্মকে ধ্বংস করার জন্য নেমেছেন। আবারও আমি বলছি, শুনুন, মুসলিমদের ওবিসি হতে কোনো বাধা নেই, কিন্তু কিভাবে করলে তারা পাবে, কিভাবে করলে তারা তাদেরকে হবে, সেটা হচ্ছে হলো আপনি গায়ের জোরে কাউকে তো ঢুকিয়ে দিতে পারেন না। তাদের নর্মাল কোর্সে আসতে হবে, আর সবাইকে তো ওরকম ভাবে দেওয়া সম্ভব না। আপনাকে বুঝতে হবে, সার্ভেটা চালাতে হবে ঠিক কারা 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 পাবে। আর শুধু কাস্ট বা কমিউনিটি ধরে কেন হচ্ছে, শুরু হতে পারে কিন্তু শেষটা তো ওটা দিয়ে হয় না। সুপ্রিম কোর্ট বলেছে অকুপেশনাল গ্রুপ আছে, ফার্মার আছে। ওবিসি সংরক্ষণ দিতে গেলে সবসময় কাস্টে ঢুকে যেতে হবে তার কি মানে আছে? ফার্মার আছে, আপনার যারা মাছ ধরেন জেলে তারা আছেন, সেখানে তো কোনো ক্লাস বা কমিউনিটির হিসাবে হচ্ছে না। ওনারা সব জানেন, ইচ্ছাকৃত ভাবে এই, আমি তো বারবার বলছি, ইচ্ছাকৃত ভাবে এই আইনি জটটাকে ক্রিয়েট করে রাখা হচ্ছে ভেস্টেড ইন্টারেস্টের জন্য। চাকরি যদি পশ্চিমবাংলায় না হয়, এরা লন্ডন বেড়াতে যাবে। যদি অ্যাডমিশন পশ্চিমবাংলায় আটকে যায়, তাহলে প্রাইভেট কলেজে লোকে যাবে সরকারি কলেজগুলো ছেড়ে, তাতে এদের রোজগার বেশি হবে। এই সবটার সাথে সবটা কানেক্টেড, সবটার সাথে সবটা কানেক্টেড। তাই জন্য ওবিসিতে ইচ্ছাকৃত ভাবে হাইকোর্ট যেটা বলে দিয়েছে, মুখে বলে দিলে, কাগজে তো সেটা দেখা যাচ্ছে না। আপনি আপনার মতন যাকে খুশি করে দেবেন, এটি কি করে সম্ভব? আজকে যদি এটা হাইকোর্ট স্টে না দিত, বা আজকে যদি এটাকে না আটকানো হতো, বা আমরা যদি মামলাটা না আসতাম, যে ছেলেমেয়েগুলো আজকে তারা নিরপরাধ ছেলেমেয়ে, তারা কিছু জানে না, তারা অ্যাডমিশন নিয়ে চলে গেল, আজ থেকে 10 বছর পর তার যদি সার্টিফিকেট কোনো সময় কোনো গিয়ে যদি আদালতে ক্যান্সেল হয়ে যায়, কি করবে? যিনি চাকরি পেয়েছেন তিনি জানেন না। আগের বারে তো আমি তো কলকাতা হাইকোর্টকে, মানে জাজমেন্টটাকে শ্রদ্ধা শুধু করি না, আমি তো বলবো যে যথেষ্ট ভালো কাজ করেছেন। কারণ হচ্ছে হলো যে এই যে প্রসপেক্টিভ ওভাররুলিং দিয়েছেন, মানুষের কথা চিন্তা করে, একজনেরও কারুর চাকরি যায়নি। কিন্তু বারবার বলছি আপনাদের মাধ্যমে, যে প্রসেস তৈরি করছে এবারে কিন্তু এমন জায়গায় চলে যেতে পারে, এমন জায়গায় নিয়ে চলে যেতে পারে যে পরে কিন্তু হয়তো এদের টার্মিনেশন হয়ে গেল, এদের অ্যাডমিশন ক্যান্সেল হয়ে গেল। কেন আপনি 2010-এর রস্টার মানবেন না? 2010-এর আগে মোদ্দা কথা যে নিয়মটা ছিল, সেই নিয়মে করতে আপনার কোথায় বাধা? গায়ের জোরে করব, এই জায়গা থেকেই তো সৃষ্টি হচ্ছে আইনি জট। আর এই জায়গা থেকে সৃষ্টি হবে যে সাধারণ মানুষ, তাদের জীবনটা ছিনিমিনি খেলা হচ্ছে। যে ছেলে মেয়েগুলো অ্যাডমিশন নিচ্ছে তারা জানে এগুলো, এত কিছু বুঝবে? কোন নিয়মে হচ্ছে? আপনি অনলাইন পোর্টালে সব কটা ক্যাটাগরিকে রেখে দিয়েছেন। কেন রেখে দিয়েছেন আপনি? আর বললেই বলবে যে আদালতে, মানে আদালত তো হয়ে আছে মামলা করার জন্য, আদালত তো গণতান্ত্রিক কাঠামোর মধ্যে আছে। আপনি যখন করতে পারছেন না, তাহলে আপনি পদত্যাগ করুন। 7 দিনে ওবিসি জট শেষ হয়ে যাবে, ওবিসি জটই থাকবে। এটা কোনো আইনের জটই না, জট মুখ্যমন্ত্রী নিজে পাকিয়েছে। আমি আর অন্য কোন রাজ্য সরকারের কোন ব্যক্তির নামে দোষ দিতে পারি না, শুধু মুখ্যমন্ত্রী ছাড়া। তাহলে আপনি বলছেন 7 দিনের মধ্যেই ওবিসি জট ক্লিয়ার করা সম্ভব? রাজ্য সরকার উদ্দেশ্য মনোনীত ভাবে, যদি মুখ্যমন্ত্রী সরে যান, একদিনে ক্লিয়ার হতে পারে, একদিনে ক্লিয়ার হতে পারে। পশ্চিমবাংলায় আপনি বলুন না, 2010 সালের আগে নিয়োগ হয়নি? 2010 সালের আগে আপনি একটা সার্ভে করে দেখুন তো, যারা যারা নিয়োগ হয়েছেন বা যারা যারা ইয়ে পেয়েছেন, সেখানে সব সম্প্রদায়ের লোকের রিপ্রেজেন্টেশন ছিল না। উনি কি বোঝাতে চাইছেন? উনি কেন চাকরি খেলেন, বারংবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছে এই কথা। বিভিন্ন সভা থেকে মুখ্যমন্ত্রী অভিযোগ তুলেছেন বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে। কিছুদিন আগে যখন সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় একদম স্বয়ং বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কটাক্ষ করে বলেছিলেন উনি বিশ্বের বৃহত্তম আইনজীবী, ওর তো নোবেল পুরস্কার পাওয়া উচিত। সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের লড়া মামলাতেই ফিরছে 100 দিনের কাছে। হাইকোর্টের সেই নির্দেশকে স্বাগত জানাচ্ছে তৃণমূল নেতৃত্ব। কি বলবেন, কিভাবে দেখছেন? দেখুন, আদালত যাই করুক না কেন, আমরা কোনোদিন আদালতকে ক্রিটিসাইজ করি, আমরা আদালতের কাছে নিয়ে যাই, জজ সাহেবরা ভেবে চিনতে সব পক্ষকে শুনানি করে অর্ডার দেয়। এটা তৃণমূলের কালচার যে ওরা মামলা হেরে গেলেই
অর্ডার বিপক্ষে গেলেই ওদের জ্বালা শুরু হয়ে যায়। এটা মমতা ব্যানার্জির জ্বালা। স্বৈরতান্ত্রিক নেতা যদি হয়, অটোক্রেসি যদি হয়, ডিক্টেটরশিপ যদি হয়, কোন জায়গায় যদি থাকে যেখানে গণতান্ত্রিক কাঠামো ভেঙে পড়ে গিয়ে থাকে, সেইখানে এই জিনিসটা আসবে। যেখানেই চিফ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বিপক্ষে যাবে সেইখানেই উনি চেঁচাতে শুরু করে দেবেন। ওবিসির স্থগিতাদেশ নিয়ে বিচারপতি রাজশেখর মান্থাকে যে একযোগে রাজ্যের শাসক দলের যে আক্রমণ, বলবেন? দেখুন, এইগুলো যত আপনারা কম কথা তুলবেন ততই মঙ্গলের। কারণ এর তৃণমূল দলটাই হলো তোলাবাজ, চিটিংবাজ, পকেটমার এইসবে ভর্তি। তা এরা যে কিছু বলবে, এদের কথা যত কম বলা যায় তত মঙ্গলের। রাজশেখর মান্থা এবং তপব্রত চক্রবর্তী এবং জাস্টিস রাজশেখর মান্থা ডিভিশন বেঞ্চের অর্ডার সুপ্রিম কোর্টে গিয়েছিল, আজ অব্দি স্টে হয়নি। যদি ওখান থেকে জিতে আসতে পারতেন আমি বুঝতাম, আপনি অর্ডার করাতে পারেননি। বাজারে দাঁড়িয়ে বাজারি কথাবার্তা বলার তো কোনো মানে হয় না। আরে তৃণমূলকে বলে কোনো লাভ নেই, কারণ এরা বলতেই থাকবে। কারণ এদের একটা স্বভাবই আছে ঘেউ ঘেউ। আমার কথা না, খোদ মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যারা সরকারি কর্মচারী ডিএ পাচ্ছেন না তাদেরকে। তো ঘেউ ঘেউকে আমি কি বলবো, সারাদিন ঘেউ ঘেউ করেতেই থাকবে। বরং কান বন্ধ করে রাখা উচিত। কিন্তু মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে বলছেন যে আমরা রিভিউ পিটিশনে যাব। কেন্দ্র 155 থেকে 156টা টিম পাঠিয়েছিল বাংলায়, একদম 100 দিনের কাজের প্রকল্পে। গোটা বিষয়ে ক্লারিফিকেশন চেয়েছিলেন ওরা, আমরা সবটাই করেছি। প্রথমে এরিয়ার দিক তিনি অভিযোগ করছেন যে 4 বছর ধরে আবাস যোজনা 100 দিনের টাকা পাচ্ছে না রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনাদের কাছে যা বকেয়া টাকা আছে আগে সেটা দিন, মানুষকে কাজ করিয়ে টাকা দেন না, আর বর্ধিত বকেয়া টাকাও ফেরত দিন। কি বলবো? পশ্চিমবাংলায় ডিএটা কি করছে? ডিএ দিচ্ছে না কেন মমতা বন্দ্যোপাধ্যায়? এটা উত্তর দেওয়া উচিত মমতা ব্যানার্জি। কর্মচারীদের ডিএ দিচ্ছে না কেন? হ্যাঁ, সারা পশ্চিমবাংলার লোকজনকে ডিএ দিচ্ছে না কি কারণে? দেখুন, কথা অনেক কিছু বললে অনেক কিছু বলে দেওয়া যায়। হ্যাঁ, ভাইপো শুধু লন্ডন, আমেরিকা, দুবাই ঘুরে বেড়াবে, রাজ্যের মানুষ কোথায় যাবে? রাস্তায় ঘোরাফেরা করবে। হ্যাঁ, টালির চালের বাড়িটা কোথায় গেল? ওটা অট্টালিকা হয়ে গেল নাকি? প্রশ্ন করা উচিত আপনাদের। বিক্রম দা, আমি ডিএর প্রসঙ্গে আসবো এবার। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারকে আগামী 30শে জুনের মধ্যে বকেয়া ডিএর 25% রাজ্য সরকারি কর্মচারীদের হাতে তুলে দেওয়ার নির্দেশ ছিল। সেই নির্দেশ মেনে 15ই জুনের মধ্যে সরকারের অবস্থান জানানোর কথাও ছিল, কিন্তু 17ই জুন পেরিয়ে গেলেও এ ব্যাপারে সরকার এখনো স্পষ্টত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। বিক্রম দা, এই বিজ্ঞপ্তি প্রকাশ না হয় রীতিমতো আমরা দেখছি কর্মী সংগঠনের মধ্যে অসন্তোষ বাড়ছে। অনেকেই বলছেন সুপ্রিম কোর্ট বলার পরেও যদি বিজ্ঞপ্তি না আসে তো সেটি আদালতের একদম আদেশ অমান্য করার সাথে। দেখুন, আমি কর্মচারীদের উদ্দেশ্যে বলবো যে সুপ্রিম কোর্টে যেরকম মামলা চলছে, মামলার প্রক্রিয়া নিয়ম এটা আছে এক। দ্বিতীয় কথা হলো আমাদের ভারতবর্ষ 150 কোটির দেশ, সুপ্রিম কোর্টে লাখো এবং হাজার মামলা আছে। তাই জন্য মামলার সময় সাপেক্ষ ব্যাপার, মামলায় সময় লাগে, এটা অস্বীকার করার জায়গা নেই। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, রায় কার্যকর হবে এবং প্রয়োজনে আমরা কন্টেম্প বা যা করণীয় করার আমরা করব। কিন্তু কর্মচারীদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে যত পশ্চিমবাংলার কর্মচারী আছে, অধিকার ছিনিয়ে নিতে হয়। অধিকার কেউ দেয় না। যেভাবে করতে হয় ছিনিয়ে নেওয়ার জিনিস ছিনিয়ে নিতে হবে, সেটা সবাই বুঝতেই পারছে যে কিভাবে ছিনিয়ে নেবে। অধিকার কেউ দেয় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। আপনি কি তাহলে পরোক্ষভাবে রাজ্য সরকারি কর্মচারীদের একদম পথে নামার ডাক দিচ্ছে? দেখুন, আমি তো ডাক দিলে রাজ্য সরকারি কর্মচারীরা নামবে এরম তো কোনো বিষয় নয়, কিন্তু এটা বুঝতে হবে যে অধিকার ছিনিয়ে নিতে হয়, অধিকারটা ছিনিয়ে নিতে হয়। আইনি লড়াই তো আইনি লড়াইয়ের মতন চলবে। রাজ্য সরকারি কর্মচারী যারা আছে, আপনাদের অধিকার আপনারা ছিনিয়ে নেবেন। অধিকার কেউ দেয় না। অধিকার কোনো সময়তেই সারা বিশ্বের ইতিহাসে আজীবন, সারা যবে থেকে মানব সভ্যতা আমাদের পৃথিবীতে সিভিলাইজেশন যত উন্নত, কেউ কারুর অধিকার দেয় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। এটা তো যদিও সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে 25% দিয়ে দেওয়ার, তবু সরকারি স্তরে এখনো পরিষ্কার কিছু বলা হয়নি। ফলে প্রশ্ন হচ্ছে পুরো 25% দিয়ে দেওয়া হবে নাকি কোনো আংশিক পরিমাণ? 25% দিয়ে রাজ্য সরকারকে দিতেই হবে। এখন রাজ্য সরকার কিছু এদিক ওদিক করবে, পাচ্ছি না, ও পাচ্ছি না, সে পাচ্ছি না, এটা দেবো না, ওটা দেবো না, এটা হচ্ছে না, এটা হচ্ছে, এইসব হিসাব দেখাবে। এই টেকনিক্যাল হিসাবে দেখুন, যদি না দেয় আলটিমেটলি সুপ্রিম কোর্ট হয়তো এসএলপিটাই ডিসমিস করে দেবে। আমরা তো সেই প্লি করবো আদালতে যখন উঠবে, যা মাননীয় আদালতের কাছে বলবো যে যদি না দেয় তাহলে ডিসমিস করে দিই এসএলপি।
আপনারা যখন এই কথা বলছেন, অর্থ দপ্তরের একাংশ মনে করছে পুরোটা না হলেও গোটা প্রক্রিয়া চালু করে একাংশ মিটিয়ে ফেলা হতে পারে, বাকিটা পরে ধাপে ধাপে দেওয়া হবে। ধাপে ধাপে কি দেওয়া যাবে? দেখুন, ধাপে ধাপে দেওয়ার কথা অর্থ দপ্তর বলতে পারে, কিন্তু অর্থ দপ্তরকে দিতে হবে। এটা অর্থ দপ্তরের যারা একদম সব থেকে টপ বিউরোক্র্যাট যারা আছেন, মামলারা আছেন, তারাও জানে। মুখ্যমন্ত্রী নিজে আটকে রেখে দিয়েছে। পশ্চিমবাংলায় যত আইনি জট একমাত্র মুখ্যমন্ত্রীর জন্য হচ্ছে, আর কারুর জন্য না। আমরা গ্রীষ্মকালীন ছুটির পর সুপ্রিম কোর্টে কি বিরাট বিপদে পড়তে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? আমরা তো যাব সুপ্রিম কোর্টে, তারপরে দেখা যাক বিপদ হবে কি হবে না। আমরা তো সেটা নিয়ে তো গ্রীষ্মকালীন ছুটির পরেই যাব। আমরা বিপদের থেকে বড় কথা আমরা মানুষের জন্য কাজ করতে চাই। আর দ্বিতীয় কথা হচ্ছে হলো আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। নো ওয়ান উইন্স, নো ওয়ান লুজেস ইন আ কোর্ট অফ ল। ইটস দ্য রুল অফ ল দ্যাট প্রিভেলস। আইনের শাসন আদালত থেকেই হয়। যখন আপনার ওই সরকার কিছু করতে পারে না, কারণ মানুষ যখন আগে সরকারের কাছে যায়, যে কোনো মানুষই যাবে, সরকার যখন সেটা করতে পারে না, মানুষ কোথায় যাবে? আদালতে আসে। আদালত থেকেই আইনের শাসন প্রতিষ্ঠা হয়। এবং আমাদের সাংবিধানিক যে কাঠামো, তাতে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট ভারতবর্ষের আইনকে বারবার প্রতিষ্ঠা করেছে এবং আইনের শাসনকে প্রতিষ্ঠা করেছে, যখন এরম ধরনের স্বৈরা শাসক মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য চালাচ্ছে। দিয়ে মেটাতে কি তবে এবার ঋণের পথে নামানো? দেখুন, এগুলো সব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ওঠানো ন্যারেটিভ। এগুলোতে উত্তর না দেওয়াই বেটার। তার কারণ হচ্ছে হলো কুচ্ছু দিয়ে নয়, টাকাটা মার হচ্ছে, চুরি হচ্ছে, কর্মচারীদের টাকা চুরি হচ্ছে। সবই তো চুরি হয় পশ্চিমবঙ্গে। গরু চুরি, কয়লা চুরি, সমস্ত কিছু চুরি হয়। রাজ্যের বিরোধীদের দিকে আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সিপিএম আর বিজেপি কখনোই চায় না ওবিসি সংরক্ষণ হোক, এটা পিছিয়ে পড়া মানুষদের জন্য এই সংরক্ষণ। তার প্রশ্ন, 33% অধিকার কিভাবে কাটবো? চাকরি, শিক্ষা সব কাটতে হবে, একে তো মানুষ পায় না, একটা করে বাধা দিচ্ছেন আপনারা, কি বলবেন? অধিকার কি উনি দিয়েছিলেন? বড় বড় কথা বলছেন। অধিকার কি উনি দিয়েছিলেন যে বড় বড় কথা বলছেন? উনি কেড়ে নেবারই বাকে, সেটা বড় বড় কথা বলছেন। উনি চান যে যারা যারা পিছিয়ে পড়া সম্প্রদায় রয়েছেন ভারতবর্ষে, এই পশ্চিমবাংলাতে, তাদের উন্নতির জন্য কি কি ইনভেস্টমেন্ট করেছেন আপনি? কটা কলেজ, কটা হসপিটাল, কটা কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন আপনি? উত্তর দেওয়া উচিত না। উনি কারারই বাকে, উনি দেবারই বাকে, সেটাই তো আমার প্রশ্ন। আমি বলছি আপনি পদত্যাগ করুন, পশ্চিমবাংলার এসএসসি থেকে ওবিসি সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দিচ্ছেন যে ভিপি সিং প্রধানমন্ত্রী থাকাকালীন যখন ওবিসি সংরক্ষণ তৈরি হয়, তখন বিজেপিও ভিপি সিং এর সঙ্গেই ছিলেন। এভাবে পিছিয়ে পড়া মানুষের অধিকার কেড়ে নেওয়া যায় না বলে মন্তব্য করছেন উনি। দেখুন, রাজনৈতিক ব্যাপারে উনি যা খুশি তাই বলতে পারেন, সেটা কোনো বিষয় না, কিন্তু আইনের ঊর্ধ্বে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়। ভারতবর্ষের যা আইনি কাঠামো, মমতা বন্দ্যোপাধ্যায় তো আইনের ঊর্ধ্বে নয়। ভারতবর্ষ তো এরকম দেশ হয়ে যায়নি যেখানে আইন নেই, আদালত নেই, কিছু নেই, শুধু বোম পড়ছে, এরকম জায়গা তো হয়নি ভারতবর্ষ। উনি কি সেরকম করতে চাইছেন বলে আমার মনে হচ্ছে? ভারতবর্ষে আইন যেটা আছে, সারা দেশের মানুষকে সেটা মানতে হবে। উনি যতই রাজনৈতিক ন্যারেটিভ করার চেষ্টা করুন, হবে না। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ভারতবর্ষে আছে এবং জুডিশিয়ারি ইন্টিগ্রিটি, সমস্ত কিছু নিয়ে জুডিশিয়ারি কাজ করে। জুডিশিয়ারি ব্যবস্থা করে রেখেছে, সংবিধান ব্যবস্থা করে রেখেছে, একটা অর্ডার হলে তার এগেনস্টে অ্যাপিল হয়, তার এগেনস্টে এসএলপি হয়, তার এগেনস্টে রিভিউ করার ব্যবস্থা থাকে, সমস্ত ব্যবস্থা আইনে করা আছে। বিক্রমদা, ফের বিচার ব্যবস্থার একাংশকে নিশানা করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তার অভিযোগ, কয়েকজন বিচারপতির জন্য বিচার ব্যবস্থা প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে এমনই মন্তব্য তৃণমূল নেতার। কুণাল ঘোষ বলছেন, যেটা দেখার বিষয়, বিজেপি, সিপিএম, কংগ্রেস বিরোধীরা 26,000-এর সকলের চাকরি খেতে হবে, মুখ্যমন্ত্রী আইনি স্বস্তি দিচ্ছেন গ্রুপ সি গ্রুপ ডিদের, আর ওরা বলছে না, এটা চলবে না, গোটা প্যানেল বাতিল করতে হবে, পৈশাচিক বিবৃতি, সকলের চাকরি খাবো, যাদের লক্ষ্য মানুষের ক্ষতি করা। কে বলছে? কুণাল ঘোষ। যে সারদায় 1.5 বছর জেল কেটেছিল আর 22 লক্ষ লোককে সর্বশান্ত করেছিল, সে জ্ঞান দেবে বিচার ব্যবস্থা সম্বন্ধে। এদেরকে এত গুরুত্বটাই দেওয়ার কেন আছে আমি তো সেটা বুঝতে পারছি না। এরা তো যা করে, তৃণমূল দল মানেই তো ঘেউ 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 ঘেউ।
রাস্তা দিয়ে কেউ যদি যায় ঘেউ ঘেউ করতে করতে, তার কথার উত্তর দিতে হবে। আমার কথা তো না, মুখ্যমন্ত্রী নিজেই তো বলেছেন কর্মচারীদের ঘেউ ঘেউ ঘেউ। রাস্তায় যদি কেউ ঘেউ ঘেউ করে, তার উত্তর দিতে হবে। তৃণমূলের তরফে কুণাল ঘোষ বলছেন ভালো করে দেখেন ওবিসিতে কারা ছিলেন আইনজীবী আর বিচারপতির চেয়ারে কে ছিলেন, সেই একই কম্বিনেশন কিন্তু চাকরি খাবো চাকরি হতে দেব না, সেই একই রায়দাতা আসছেন বিরোধী দলনেতা শুভেন্দুকে প্রোটেকশন দিতে। এরপর একাংশ বিচারপতিকে আক্রমণ শানিয়ে তিনি বলছেন মনে রাখবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পর্যন্ত বলেছেন কোন বিচারপতি যখন অবসরের পর কিছু কিছু কাজ করেন তখন বিচার সম্পর্কে প্রশ্ন উঠে যায়। আমরা তো দেখছি এক সময় যিনি এত বড় বড় কথা বলছিলেন এখন তিনি বিজেপির সাংসদ, এর পেছনে যে ওবিসিদের ক্ষতি করে অস্থিরতা তৈরি করব এটাই লক্ষ্য। কি বলবেন? যেসব বিচারপতিরা তৃণমূলের সাংসদ হয়েছিলেন তাদের নিয়ে আমরা কোনোদিন কোনো কথা বলেছি? এই প্রশ্নটার উত্তরটা কে দেবে? আর ওই চোর কুণালকে আমরা এটা জিজ্ঞেস করতে যাবো? আর চোর কুণাল সম্বন্ধে আমরা এটা বলতে যাবো? যেসব বিচারপতিরা তৃণমূলের সাংসদ হয়েছিলেন তাদের সম্বন্ধে আমরা আজ পর্যন্ত কোনো মন্তব্য করেছি? আর কম্বিনেশন বলছে এসএসসি মামলায় দেখুন কারা কারা ছিল, ওবিসি মামলায় দেখুন কারা কারা ছিল। হ্যাঁ, কিছু কমন আইনজীবী থাকতে পারে। উনি কি নিজেকে আইনের বিশারদ মনে করেন? সারদার 22 লক্ষ লোকের টাকা মারা, একে এত গুরুত্বই বা দেওয়ার কি আছে? শুনুন, তৃণমূলে ওই মুখপত্র টুকোপত্র যেগুলো হয় না, ওই চিটিংবাজ ঘেউ ঘেউ এগুলোই হয়। তিনি বলছেন যে কিছু কিছু বিচারপতি আছে যারা শুভেন্দু অধিকারীকে রসদ যোগাচ্ছে, তার বিনিময়ে শুভেন্দু অধিকারী বিধানসভার ভাই লাড্ডু বিতরণ করছে। আবার আইনজীবী ফিরদৌস শামীমকে উদ্দেশ্য করেও তিনি বলছেন যে একদম রীতিমতো যেভাবে কোর্ট রুমে ফিরদৌস শামীম তো রীতিমতো টোটালের সামনে যেরকম চিৎকার করেন, বিচার ব্যবস্থা রুমেও সেরকম চিৎকার করতে গেছেন, একদম বিচারপতি রীতিমতো একদম সঠিকভাবে বুঝিয়ে দিয়েছেন। দেখুন, কুণাল ঘোষ ব্যক্তিটা সম্বন্ধে আমি কোনো মন্তব্য এই জন্য করবো না যে 1.5 বছর জেল খাটা আসামি, হ্যাঁ, সারদার যদি দেশ স্বাধীন করতে গিয়ে জেল খাটতো আমি তাকে সম্মান করতাম। সারদায় টাকা চুরি করা জেল খাটা আসামি, তার আইনি জ্ঞান আমি শুনতে যাব না। কলকাতা হাইকোর্টের যেসব আইনজীবীরা রয়েছেন তাদের প্রত্যেককে আমি সম্মান করি, সিনিয়র থেকে জুনিয়র প্রত্যেককে। 22 লক্ষ লোকের টাকা প্রতারণা করা কুণাল ঘোষ, সারদার, ওর জ্ঞান শুনতে যাব না। ওগুলো তৃণমূলে চলে এবং তৃণমূলে বসিয়ে রাখে, একটা কথা বলে না 22 লক্ষ লোকের টাকা মারার পরে। এদের লোকের টাকা মেরে সংসার চলে, তাই এইসব লোকজনের কোনো কথার উত্তর দেওয়াটাই প্রয়োজন মনে করি না। এবং আপনারাও, আমি আপনাদেরকে অনুরোধ করবো, এইসব লোকের কথা যত কম বলবেন তত মানুষ এবং রাজ্য এবং দেশের জন্য মঙ্গল। এটা আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। খিদিরপুর বাজারে অগ্নিকাণ্ডের পরে ঘটনাস্থলে পৌঁছন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা দেখি যে এক ব্যক্তির কার্যত তর্কাতর্কি বেঁধে গেল এবং গলা উঁচিয়ে মুখ্যমন্ত্রীকে রীতিমতো চটপট করলেন। ওই ব্যক্তি প্রাথমিকভাবে একেবারে শান্তভাবে কথা বলছেন মুখ্যমন্ত্রী, কিন্তু তাতেও ওই ব্যক্তি রীতিমতো যখন চোটপাট করছেন, তিনি যখন জানতে চাইছেন যে তাদের সংসার চলবে কি করে, কিভাবে সরকার ভাবছে, তখন কিন্তু রীতিমতো রেগে যান মুখ্যমন্ত্রী এবং তারই মধ্যে ওই ব্যক্তিকে চুপ করতে এবং শান্ত হতে বলেন স্থানীয় কাউন্সিলর দেবলীনা বিশ্বাস। তবে তাতেও থামলেন না। কিসের ইঙ্গিত? দেখুন, মুখ্যমন্ত্রী কারুর কথাই উনি শুনতে পারবেন। যদি মুখ্যমন্ত্রী কারুর কথা শুনতেন তাহলে সবার আগে যারা রাজ্য সরকারি কর্মচারী তাদের কথা শুনতেন। যেসব পরিবারগুলো খুন হয়েছে, শহীদ হয়েছে তৃণমূলের টাইমে, তাদের কথা শুনতেন। উনি কারুর কথা শোনেন না। আর যিনি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছেন তাকে সাধুবাদ জানাই। এটা কারণ কি, তিনি এখন মানুষ আস্তে আস্তে তৃণমূল এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলা শুরু করেছে, যেটা মানুষ ভয়ে এতদিন পারত না। দেওয়ালে পিঠ থেকে গেলে মানুষের রাস্তায় নামতে হয়। কর্মচারীদের যদি দেওয়ালে পিঠ থেকে যাবে তাহলে রাস্তায় নামতে হবে। সাধারণ মানুষের যেদিন দেওয়ালে পিঠ থেকে যাবে সেদিন রাস্তায় নামতে হবে। যে কোনো মানুষ যখন দেওয়ালে পিঠ থেকে যাবে রাস্তায় নামতে হবে। একতরফা কেউ মেরেই যাবে, একতরফা কেউ চুরি করেই যাবে, একতরফা যা ইচ্ছে তাই করে যাবে, সেটা প্রতিবাদ করা যাবে না। এটা গণতান্ত্রিক দেশে হতে পারে না। বিক্রান্ত, আমরা দেখলাম যে খিদিরপুরে আগুন লাগার ঘটনা রীতিমতো ব্যবসায়ীরা রাজ্যের যে ব্যবস্থা দমকলের উপরে তারা ক্ষোভ উগড়ে দিচ্ছেন যে সময় আগুন লাগে তার বহু পরে বিলম্বিত করে, সময় বিলম্বের পরে দমকল সেখানে পৌঁছায়। অবশ্য মুখ্যমন্ত্রী ব্যবসায়ীদের উদাসীনতাকেই দায়ী করছেন এই অগ্নিকাণ্ডের পেছনে। যখন এক ব্যক্তি প্রশ্ন করেন যে এরপর আমাদের সংসার চলবে কি করে, তখন মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন যে ভাই, দোকানে আগুন তো আমরা তো লাগাইনি, তোমাদের অব্যবস্থার জন্য এই অগ্নিকাণ্ড হয়েছে, সরকার বিনা পয়সায় নতুন মার্কেট করে দেবে, এটাই সরকারের দায়িত্ব। কি সবই সবার দোষ, আর মুখ্যমন্ত্রীর কোনো দোষ নেই। যত ঘোষ নন্দ ঘোষ।
কারুরই দোষ, মুখ্যমন্ত্রীর কোনো দোষ হতে পারে না, সবার দোষ। হাইকোর্ট রায় দিলে হাইকোর্টের দোষ, চাকরি চলে গেলে আইনজীবীদের দোষ, আগুন লাগলে ব্যবসায়ীদের দোষ। মুখ্যমন্ত্রীর কোনো দোষ নেই, উনি শুধু গদিতে থাকলে আর ওনার যারা চেলা চামুন্ডা আছে তারা রোজগার করলে, আর ভাইপো মার্সিডিজে করে লন্ডন আমেরিকা গেলে, আর উনি মাঝে মাঝে কুণাল ঘোষকে সঙ্গে নিয়ে লন্ডন গেলে খুশি। আমি একটা প্রশ্ন করব, গতকাল সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী বলছেন যে বিজেপির এই সময় সাংবাদিকদের নিরপেক্ষতা কোথায়? সাংবাদিকতার নিরপেক্ষভাবে প্রশ্নই তো করতে পারে না। সাংবাদিকতা রীতিমতো সাংবাদিকতা হত্যা দিবস পালন করা উচিত, দেখুন হত্যা দিবস পালন করা উচিত। দেখুন, সরকারের বিরুদ্ধে যদি প্রশ্ন করে তাহলে আমি বলবো সাংবাদিক সঠিক কাজ করছে। যেই সরকারে যাবে তার বিরুদ্ধে সাংবাদিকরা প্রশ্ন করবে। এটাই গণতন্ত্র দেশের, তার মানে গণতন্ত্র দেশে প্রতিষ্ঠা হচ্ছে। সাংবাদিকরা নির্ভয়ে কাজ করছে, নিজের প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করছে। অর্ধেক সময় সাংবাদিকরা মার খায়। কোনোদিন উনি দুঃখ প্রকাশ করেছেন? প্রচুর সাংবাদিকের বিরুদ্ধে ফলস কেস দিয়েছেন, কোনোদিন দুঃখ প্রকাশ করেছেন? বিভিন্ন চ্যানেলের সাংবাদিকদেরকে হ্যারেস করা, হ্যাকেল করা, তাদেরকে পুলিশ স্টেশনে ডেকে পাঠানো, কোনোদিন দুঃখ প্রকাশ করেছেন? ক্যামেরাম্যানদের ক্যামেরা ভেঙে দেওয়া, সাংবাদিকদের মারা, হসপিটালাইজেশন করে দেওয়া, কোনোদিন দুঃখ প্রকাশ করেছেন? সঠিক কাজ করতে সাংবাদিকরা, এবং আরো বেশি করে করুন, কারণ সাংবাদিকরা আছে বলে আজকে এখনো অবধি এই তৃণমূলের অপশাসনে বাংলাটা চলছে। কিছু মানুষ তারা কথা বলতে পারছে। একদম যখন ৩রা এপ্রিল যখন সুপ্রিম কোর্টের রায়ে ২৬,০০০ শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে গেল, সে সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কারোর চাকরি যাবে না। পরবর্তীতে এই মুহূর্তে চাকরিহারা শিক্ষকদের অনেকাংশেই তারা বলছেন পরীক্ষায় তারা বসবেন না, নতুন পরীক্ষায় অংশগ্রহণ করবেন না। মুখ্যমন্ত্রী বলছেন আমাদের তো কোর্টের নির্দেশ মেনেই চলতে হবে। বলবেন কি? জালিয়াতের কথার কোনো ইয়ে আছে নাকি, হাসি আছে নাকি? বাংলার প্রজন্মকে ধ্বংস করতে নয়। আজকে আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, এই যে অ্যাডমিশন পোর্টালে বিভিন্ন লোকের অ্যাডমিশন ফর্ম নিচ্ছে, তো হাইকোর্ট কিন্তু যখন ওবিসি মামলায় রায় দিয়েছিল একজনেরও চাকরি যায়নি। এটা যে কত বড় বিপদ বাংলার জন্য তিনি ডেকে আনছেন আপনি ভবিষ্যতে দেখবেন। আগে থেকে প্রেডিক্ট করে দিচ্ছি আপনাকে। প্রেডিক্ট করছি না, আমি জনগণের কাছে অ্যাওয়ারনেস ছড়াচ্ছি। আমি ভোটের রাজনীতি করছি না যে আমি ভোট পাওয়ার জন্য বলছি, ভোট না পাওয়ার জন্য বলছি। আমি সোজা কথা বলছি যে যেটা দেখুন আইন আছে, আইনের বাইরে আপনারা মিলিয়ে নিন, আমি কোনো কথা বলছি না। কন্টেম করা হয়েছে কোর্টে, দেখা যাক আদালত কি বলে। কিন্তু এইটা যদি এটা সেটাসাইড হয়ে যায়, এই নোটিফিকেশন গুলো, আর কিছু মানুষ অ্যাডমিশন আর কিছু মানুষ রিক্রুটমেন্ট হয়ে গেছে এই স্টে অর্ডার থাকার সময়, এই যে কি ভয়ঙ্কর পরিণতির দিকে যাবে কেউ বুঝতে পারছে না।